সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস ভালোবাসার আলোর চতুর্থ পর্ব। শ্রোতা বন্ধুদের সময়ের কথা ভেবে আমি উপন্যাসটিকে 10 ভাগে ভাগ করেছি। আজ চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে আপনাদের কাছে সহজেই তা পৌঁছে যায়। নমস্কার। সময়ের একটুও নড়চড় হয়নি। ঠিক বেলা 12টা থেকে সৌম্য মেট্রো সিনেমার সামনে দাঁড়িয়ে আছে। এখান থেকে রামু আর গুড্ডু তাকে পিক আপ করবে তাদের গাড়িতে। তারপর তারা যাবে বারাসাতের দিকে। সেখানে তাদের কাজ জমি খোঁজা। এই জমি খোঁজার ব্যাপারটা নিয়ে গত রাতে অনেক ভেবেছে সৌম্য। পরে নিজে থেকেই কিছুটা বুঝেছে। রুস্তমজি যখন রিয়েলিটি এজেন্সির মালিক, তখন তার নিশ্চয়ই উদ্দেশ্য হলো একটা ল্যান্ড ব্যাংক তৈরি করা। হাতে জমি না থাকলে তিনি বহুতল বাড়ি নির্মাণ করবেন কোথায়? আর কলকাতা যেহেতু দিন দিন ঘিঞ্জি শহর হয়ে উঠছে, তিনি কলকাতা থেকে একটু বাইরে মফস্বলের দিকে যেতে চান, যেখানে ফাঁকা জমি এখনও পাওয়া যায়। বেলা 12টার সময় মেট্রোর সামনে মানুষজন গিজগিজ করছে। হাওড়ার দিক থেকে মিনি বাস আসছে আর যাত্রী বোঝাই হয়ে বেরিয়ে যাচ্ছে। রাস্তার ও প্রান্ত দিয়ে কি একটা মিছিল যাচ্ছে, ছোট মিছিল। 50 লোক হাঁটছে। কী সব স্লোগান বলছে। দম দেয়া পুতুলের মতন একবার মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলছে আর নাবাচ্ছে। কার বিরুদ্ধে ওদের প্রতিবাদ বোঝা যাচ্ছে না। একটা পুলিশের জিপ মিছিলটার পেছনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চারপাশে হকারের চিৎকার, ফুটপাত ধরে মানুষের চলন্ত ভিড়। সৌম্যর একটু পাশেই কয়েকজন যাত্রী দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজনকে বিশেষভাবে চোখে পড়ল তার। এক যুবতী, গায়ের রং কালো, কিন্তু মুখে প্রচুর পাউডার, দুই ঠোঁটে গাঢ় লিপস্টিক, পরনে জিন্স আর সবুজ টপ, হাতে ভ্যানিটি ব্যাগ। তার দিকে তাকালেই চোখে পড়ে যায় তার স্তনের দিকে। খুব তীক্ষ্ণ, যেন টপের বাধা ভেদ করে মুক্ত হতে চাইছে। সৌম্য যেইমাত্র তার দিকে তাকিয়েছে, যুবতী হাসল, চোখেরও যেন ইঙ্গিত করল। সৌম্য চমক খেল। সে বুঝতে পেরেছে মেয়েটা লাইনের। সে চোখ ফিরিয়ে নিল, কিন্তু মেয়েটার দিকে তাকাবার পরই হঠাৎ সৌম্যর মানালির কথা মনে পড়ল। যদিও এভাবে সে মানালিকে মনে করতে চায়নি, মনের মধ্যে কেমন এক অপরাধ বোধ। গতকাল ফোন করেছিল মানালি, সে চাকরিতে জয়েন করেছে। ভালোই তো, কিন্তু সৌম্য যে বেকার নয়, সেও একটা চাকরি পেয়েছে। এটা কি বলা যাবে মানালিকে? তার পকেটে কড়কড় করছে 5,000 টাকা। বাকি 5,000 টাকার মধ্যে 1,000 টাকা তুলে দিয়েছে মায়ের হাতে। মা তো অবাক। হ্যাঁ রে, এত টাকা তুই পেলি কোথায়? আমি একটা চাকরি পেয়েছি মা। চাকরি? কোথায়? কী ধরনের চাকরি? ক্যামাক স্ট্রিটে একটা প্রাইভেট ফার্মে চাকরি পেয়েছি মা। দিন 15 হলো। তোমাকে প্রথমে বলিনি, আগে দেখে নিতে চাইছিলাম অফিসটা কেমন। ওমা, বলিসনি কেন? কী ধরনের চাকরি? মাইনে কত? একটা গুজরাটি অফিসে। এরা ফার্নিচার তৈরি ও বিক্রয় করে। সারা ভারতবর্ষ জুড়ে কারবার। ওদের অফিসে অ্যাকাউন্টস ক্লার্ক দরকার ছিল। কাগজে বিজ্ঞাপন দিয়েছিল। 30 জনের মধ্যে আমি ইন্টারভিউতে ফার্স্ট হই, হয়ে যায় চাকরিটা।
12টায় হাজিরা আর সন্ধ্যা 7টায় ছুটি। ওই জন্য তুমি বুঝতে পারোনি। আপাতত 20,000 দেবে। 15 দিন কাজ করে 10,000 পেয়েছি। তার থেকে 1,000 প্রথম তোমার হাতে তুলে দিলাম। সে না হয় হলো, কিন্তু প্রাইভেট অফিসে কাজ করে কতটা উন্নতি করতে পারবি? চাকরির নিশ্চয়তা তো তেমন নেই। তার থেকে সরকারি চাকরির পরীক্ষাতে অ্যাপিয়ার হতে থাক, ঠিক একটা না একটা লেগে যাবে। তুই তো আর খারাপ ছেলে নয়। এখনও যারা ভালো ছাত্র তারা তো সরকারি চাকরি পাচ্ছে। তুমি কিছু ভেবো না মা, সরকারি চাকরি বা ব্যাংকের চাকরির জন্য আমি পরীক্ষা দেব, কিন্তু বাড়িতে বেকার হয়ে বসে থাকার থেকে কিছু একটা করা তো ভালো নাকি? সে তুই কর বাবা, কিন্তু নিজের ভবিষ্যতের কথা ভেবে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিয়ে যা। মা, তোমার চাকরি আর কতদিন আছে? আর বেশি দিন নেই বাবা, 2 বছরের কিছু বেশি। তার মধ্যে ভালো চাকরি কিছু একটা খুঁজে নেব, তোমাকে কথা দিলাম। ঠিক আছে, তোর ক্ষমতার উপর আমার অগাধ বিশ্বাস। আর তুই যে প্রথম রোজগারের টাকাটা আমার হাতে তুলে দিলি, সেটাও ভালো লাগলো। আশীর্বাদ করি, বড় হও। মাকে না হয় গোলতাপ্পি মেরে ঠিক রাখা গেছে, কিন্তু মানালিকে, তাকেও কি একই কথা বলবে? মানালি যদি বলে বসে, চলো তোমার অফিসে একবার যাই, তাহলে কোন অফিসে নিয়ে যাবে সে? মীনাক্ষী রিয়েলিটি এজেন্সির অফিসে? কিন্তু সেই অফিস তো কোনো গুজরাটি ফার্ম নয়। সেখানে তো স্টিলের ফার্নিচার বানানো এবং বিক্রয় করা হয় না। এরকম ভাবতে ভাবতে নিজের মধ্যে কখন বুঁদ হয়েছিল সৌম্য। তার চমক ভাঙল যখন ঠিক গা ঘেঁষে একটা ধপধপে সাদা বোলেরো গাড়ি ব্রেক কষল। সৌম্য একটু চমকে সরে গেল। গাড়ির জানলা দিয়ে মুখ বাড়ালো রামু। উঠে এসো, উঠে এসো বস। গাড়ির দরজা খুলে ধরল সে। সৌম্য চট করে উঠে পড়ল। গাড়ির ভেতরটা শীততাপ নিয়ন্ত্রিত। এতক্ষণ সকাল 10টার তীব্র রোদে দাঁড়িয়ে থেকে ঘামে পিঠের জামা ভিজিয়ে কিঞ্চিত ক্লান্ত সৌম্য গাড়িতে উঠে যেন হাঁপ ছেড়ে বাঁচল। জামার বুকের বোতাম খুলে দিয়ে সে কিছুক্ষণ চোখ বুজে বসে রইল। তারপর চোখ খুলে দেখল চালকের আসনে গুড্ডু। তার বিশাল বপুতে চকরা বকরা সিল্ক শার্ট, চোখে রোদ চশমা, এক হাতে স্টিয়ারিং ধরে আছে, বাঁ হাতে পটেটো চিপসের একটা প্যাকেট। চোখ রাস্তার দিকে স্থির রেখে চিপসের প্যাকেটটা সৌম্যর দিকে বাড়িয়ে ধরল গুড্ডু। হাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। সৌম্য প্যাকেট থেকে কয়েকটা চিপস তুলে নিল। গাড়ি ছুটছে, বেশ স্পিডে চালাচ্ছে গুড্ডু। এসি চলছে বলে জানলাগুলো সব বন্ধ, তবে অপসৃয়মান বাইরেটা দেখা যাচ্ছে বেশ। গাড়ি এখন ভিআইপি রোড ধরে চলেছে, তারপর যশোর রোড ধরবে। সেই গাড়িতে ওঠার সময় গুড্ডুই যা একবার ওয়েলকাম জানিয়েছিল, তারপর আর কারোর সঙ্গে কোনো কথা হয়নি। বেটে রামু এক পাশের সিটে বসে নাক ডেকে ঘুমোচ্ছে। তার পরনে চোস্ট পাজামা আর সাদা পাঞ্জাবি। এমন ঘুমোচ্ছে রামু যে তার মুখ থেকে লালা ঝরে বুক পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। আর গুড্ডু সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। কী রকম একটা অস্বস্তি হচ্ছিল সৌম্য। সে যাচ্ছে কোথায়, কেন যাচ্ছে, কি তার চাকরির ধরন, কিছুই বুঝতে পারছে না। এখন মনে হচ্ছে গতকাল হুট করে মিস্টার অভিকের থেকে 10,000 টাকা না নিলেই হতো। রুস্তমজির ব্যবসার খোঁজ খবর সে কিছুই রাখে না,
শুধু জানে তিনি মাল্টি স্টোরি অ্যাপার্টমেন্ট তৈরি করে বিক্রি করেন, অর্থাৎ প্রমোটারি করেন। তার অফিসটা সমর খারাপ লাগেনি। সে চেয়েছিল ওই অফিসেই কোনো কাজ। অফিসে তাকে ফাইল ঘাঁটার কাজ দেয়া হোক, চিঠি তৈরি করার কাজ দেয়া হোক, এ ধরনের অফিসিয়াল কাজে তার কোনো অসুবিধে ছিল না। কিন্তু মিস্টার অভিক তাকে বলেছেন যে তার নাকি কাজ হবে জমির সন্ধান করা, এবং এ ব্যাপারে তাকে সাহায্য করবে গুড্ডু আর রামু। কিভাবে সে জমির সন্ধান করবে বুঝতে পারছে না। জমি জমা বিষয়ে তার কোনো জ্ঞানই নেই। কোথায় জমি খুঁজবে, কার জমি খুঁজবে, ব্যাপারে তার কোনো ধারণাই নেই। এখন চলন্ত গাড়িতে বসে একটু ভয় ভয় করছিল। মীনাক্ষী রিয়েলিটি এজেন্সির সঙ্গে কাজ করতে গিয়ে সে কোনো বিপদে পড়বে না তো? না, ওই 10,000 টাকা অ্যাডভান্স নেওয়াটা ঠিক হয়নি। আর একটু চিন্তা ভাবনা করলেই হতো। কিন্তু এই মুহূর্তে তার সব রাগ গিয়ে পড়ল মানালির ওপর। মানালি কেন ব্যাংকে চাকরিটা পেয়ে গেল আর সৌম্য পেল না? সৌম্যর বুদ্ধি শুদ্ধি শিক্ষা দীক্ষা কি মানালির থেকে কোনো অংশে কম? তাহলে সে কেন ব্যাংকের চাকরির পরীক্ষায় সফল হতে পারল না? যদি চাকরিটা পেয়ে যেত সৌম্য, তাহলে সে এসব বাজে বাজে চাকরির সন্ধানে ঘুরত না। আর যদি সে কোনো বিপদে পড়ে কিংবা বিপথে চলে যায়, তাহলে তার জন্য পরোক্ষ কে দায়ী? মানালি তো। এতক্ষণ রামুর ঘুম ভেঙেছে। সে পাঞ্জাবির পকেট থেকে রুমাল বার করে মুখের নালের সুতোটা মুছে ফেলেছে। সোজা হয়ে বসে সে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। গাড়িটা কোথা দিয়ে যাচ্ছে দেখার চেষ্টা করলো। যশোর রোড দিয়েই যাচ্ছে। গুরু, বারাসাতে আমাদের থেকে পৌঁছতে কতক্ষণ? মিনিট 15, গুড্ডুর জবাব। খিদে পেয়ে গেছে। চুপ করে বসে থাক শালা, গিয়েই তো বোতল খুলবি, গুড্ডুর ধমক। রামু কাচুমাচু মুখে সৌম্যর দিকে তাকালো। তার দৃষ্টি দেখে সৌম্যর মনে হলো রামু যেন এই প্রথম দেখলো গাড়িতে সে বসে আছে। কি জমি সাহেব, কেমন আছেন? জমি সাহেব মানে? সৌম্য জিজ্ঞেস করলো। আরে আপনি তো আমাদের কোম্পানির জমি সাহেব। স্পটে চলুন, সব বুঝতে পারবেন। সৌম্য অবাক হয়ে গেল। এদের মতলবখানা কি, তাই তো সে বুঝতে পারছে না। চালকের আসন থেকে গুড্ডু খুব খুব করে হাসছে। আমার কাজটা ঠিক কি বলুন তো? সৌম্য রামুকে জিজ্ঞাসা করল। একটা বোতল থেকে ঢক ঢক করে জল খাচ্ছিল রামু। জল খেয়ে রুমাল দিয়ে মুখ মুছে বোতলটা সিটের পেছনে জেবে রেখে সে বলল, আপনি হচ্ছেন আমাদের কোম্পানির জমি অফিসার। আমাদের কোম্পানি কোথায় কোথায় জমি কিনে রেখেছে, পুকুরের দখল নিয়ে রেখেছে, তার সব রেকর্ড আপনার কাছে আছে। সৌম্য বলল, কী আশ্চর্য, আমার কাছে তো কোনো রেকর্ডই নেই। জমি জমার ব্যাপারে আমি তো কিছুই জানি না। সব আপনাকে দিয়ে দেয়া হবে, সব কাগজপত্র। স্পটে চলুন, বুঝতে পারবেন। মানে? আমি কিছুই বুঝতে। ব্যস্ত হবেন না, সব আপনাকে বুঝিয়ে দেয়া হবে। সামনের আসন থেকে গুড্ডু বলল। এখন ওসব নিয়ে বকম বকম করবেন না তো, চলুন। আমাদের কোম্পানির রিসর্টে লাঞ্চ সেরে নি, গলাটা ভিজিয়েও নি। কখন যে গাড়ি বারাসাত পৌঁছে একটা রিসর্টের মধ্যে পৌঁছে গেছে তা সৌম্য বুঝতেই পারেনি। খুব সুন্দর রিসর্ট। এর আগে এরকম জায়গায় আসেনি সৌম্য। পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেখেছে। গুড্ডু আর রামুকে দেখে রিসর্টের ম্যানেজার ব্যস্ত হয়ে পড়ল। দোতলার একটা বড় ঘর খুলে দিল। সেখানে দুটো লম্বা সোফা, দুটো বিছানা, শীততাপ নিয়ন্ত্রিত ঘর। গুড্ডু আর রামু বিছানায় চিত হয়ে পড়ল। সৌম্য সোফায় বসে রইল। খানিক বাদে
বাটলার নিয়ে এলো 2 প্লেট বোনলেস চিকেন আর একটা মদের বোতল, সোডা, 3টে গ্লাস, একটা প্লেটে স্যালাড। গুড্ডু 3টে গেলাসে হুইস্কি ঢালল, সোডা মেশালো, নিজে একটা গেলাস নিল। রামু নিজে থেকেই একটা গেলাস তুলে নিল। সৌম হাত গুটিয়ে বসে আছে দেখে গুড্ডু বলল, কি হলো বস, টেক ইট। অপারেশনে যাবার আগে গলা ভিজিয়ে নাও, পেট লোড করে নাও, ফিরতে দেরি হতে পারে। কিন্তু আমি তো ড্রিঙ্ক করি না, সৌম কাঁপা স্বরে বলল। তার কথা শুনে রামু আর গুড্ডুর সে কি হাসি! রামু তো প্রায় গড়িয়ে পড়ল সোফায়। গুড্ডুও খ্যাক খ্যাক করে হাসছে। মাল খাও না বাছাধন আমার, এখন দিনকাল পাল্টে গেছে বস। রামু হাসতে হাসতে বিষম খেতে খেতে বলল, এখন পেট থেকে পড়েই ছেলেরা মাল খেতে শিখে যায়, আর তুমি? ছেলেরা কেন বলছিস? কলেজে ঢোকার পর মাগিগুলোও আজকাল সিগারেট আর মদ ছাড়া চলে না। শালা, পরিবর্তনের যুগ না? গুড্ডু বলল। সৌম শেষ প্রতিরোধের মতো বলল, বিশ্বাস করুন, আমি ড্রিঙ্ক তেমন করি না, ওই পুজোর সময় বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে। আর ন্যাকামি করিস নি বস, গ্লাস তোল হাতে। গুড্ডুর গলা কেমন আদেশের মতো শোনালো। চিয়াস। সে নিজের হাতের গেলাসটা বাড়িয়ে দিল, রামু নিজের গেলাস তাতে ঠেকালো। চিয়ার্স। এই মুহূর্তে সৌম বুঝে গেছে তার আর কিছু করার নেই। সেও নিজের পানীয় ভর্তি গেলাসটা তুলে নিয়ে দুজনের গেলাসে ঠেকিয়ে বলল, চিয়ার্স। দ্যাটস ইট। গুড্ডু সন্তোষ প্রকাশ করল। ধীরে ধীরে তিনজনে হুইস্কির গ্লাসে চুমুক দিচ্ছে। তিনজনেরই বাঁ হাতে চিকেনের নধর মাংস। সত্যি সৌম্য নিয়মিত মদ্যপান করে না। বছরের প্রথম দিন মানে 1 জানুয়ারিতে চায়না টাউনের একটা জমজমাট রেস্তোরাঁয় গিয়ে ডিনার এবং মদ্যপান করেছিল। সেই দিন রাতে আর বাড়ি ফেরেনি। মা যদি মুখে গন্ধ পায়। তাছাড়া সে একটু মাতালও হয়ে গিয়েছিল। তার পা দুটো রীতিমতো টলছিল। তাই তার বন্ধু ঋতব্রতর বাড়িতে সে রাতে থেকে গিয়েছিল। ঋতব্রত তার বন্ধুদের মধ্যে বড়লোক পরিবারের ছেলে। বালিগঞ্জ প্লেসে বিরাট বাড়ি তাদের। সেই বাড়ির গ্যারেজে 2টো গাড়ি। ঋতব্রতর বাবা কলকাতার একজন নামী কার্ডিওলজিস্ট। ঋতব্রতর নিজের একটা বড় ঘর আছে। তাদের বাড়িতে এত লোকজন, কে এলো কে গেল কেউ অত খেয়াল রাখে না। ঋতব্রত শুধু তার মাকে বলে গিয়েছিল যে কলেজের বন্ধু সৌম্য বছরের প্রথম দিনটিতে তাদের বাড়িতে থাকবে। ঋতব্রতর মা কোনো আপত্তি করেননি। রাত প্রায় 12টার সময় ঋতব্রত যখন সৌম্যকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছেছিল তখন সে দেখেছিল ঋতব্রতর বাড়িতেই একতলার বিশাল পার্লারে একটা পার্টি চলছে। পানভোজনও চলছে মহল্লাসে। ঋতব্রতর বাবার হাতে গেলাস, ঋতব্রতর মায়ের হাতেও। ঋতব্রতর এক দাদা অধ্যাপক আর দিদি হাইকোর্টের অ্যাডভোকেট। তারাও হয়তো ছিল ওই পার্টিতে, কিন্তু সৌম্য তাদের দেখতে পায়নি। ঋতব্রত জড়ানো স্বরে বলেছিল, দেখেছিস, এভরিবডি সেলিব্রেটিং অ্যান্ড ওয়েলকামিং দ্য নিউ ইয়ার, এমনকি আমার মা বাবাও। তাহলে আমার কি দোষ করেছি রে? হ্যাঁ, এই বলে দুজনে টলতে টলতে দোতলায় উঠে এসেছিল। তারপর ঋতব্রত তার নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। মিউজিক সিস্টেমে একটা পপ মিউজিক চালিয়ে দিয়েছিল ঋতব্রত। দুজনে জামাকাপড় সব খুলে ফেলেছিল। তারপর নগ্ন অবস্থায় ডিসেম্বরের শেষ দিনের রাতে খুব নেচেছিল দুজনে। একসঙ্গে ঘুমিয়ে পড়েছিল দুজনে বিছানায়।
সেই কথা মনে পড়ায় এখন ভেতরে একটা হাসি কুড়কুড়িয়ে উঠছিল, কিন্তু হাসা যাবে না, কারণ সৌম্যর ভেতরে এখন একটা চাপা টেনশন কাজ করছে। সে তো মিস্টার অভিকের কাছ থেকে 10,000 টাকা অ্যাডভান্স নিয়ে বসে আছে, কিন্তু এখনও জানে না তার কাজটা কি, গুড্ডু আর রামু তাকে কি কাজে লাগাবে। সকালবেলা 2 পিস টোস্ট আর ডিম সেদ্ধ খেয়ে বেরিয়েছে সৌম্য। মা জিজ্ঞাসা করেছিল, কেন রে, তুই ভাত খেয়ে যাবি না? রান্না তো হয়ে গেছে, আমিও তো ভাত খেয়ে স্কুলে যাব। না মা, আজ অফিসে লাঞ্চের ব্যবস্থা আছে, বড় সাহেবরা আসবে কাজকর্ম কেমন হচ্ছে দেখতে, সেই অকেশনে। তোর তো অফিসের মালিক গুজরাটি। হ্যাঁ মা, ওরা তো আবার ভেজিটারিয়ান। সৌম্য হেসেছিল, তাতে কি আর করা যাবে। মাকে মিথ্যে বলে সামান্য ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিল সৌম্য। এখন 2 পেগ হুইস্কি, চিকেন চাপ আর কাজু বাদাম পেটে পড়ায় খিদেটা যেন হাই হাই করে বাড়ছিল। সৌম্য সেই 1 পেগেতেই পড়ে আছে। গুড্ডু আর রামু ইতিমধ্যে 3 পেগ মেরে দিয়েছে, এখন তাদের 4 পেগ চলছে। 2 প্লেটে মাংস প্রায় উড়ে গেছে, শুধু একটা ছোট প্লেটে কিছু কাজু বাদাম। তবে একটা ব্যাপার সৌম্যর ভালো লাগলো, গুড্ডু আর রামু নিজেরা তাদের মর্জি মতন পর পেয়ে গুড়িয়ে দিচ্ছে। কিন্তু যদিও আর চোখে সৌম্যর দিকে নজর রেখেছে, দেখছে সে 1 পেগ হুইস্কি নিয়েই বসে আছে, তবুও তাকে দুজনের কেউই জোর করছে না। ব্যাপারটা একরকম গো অ্যাজ ইউ লাইক, আমরা তোমাকে জোর করব না, মাইনাস করতে হবে বলে গুড্ডু পার্লার থেকে ঘরের মধ্যে চলে গেল। খানিক বাদে কমোটে জলোচ্ছ্বাসের আওয়াজ কানে এলো। রামুও নিজেকে হালকা করে এলো। সৌম্য এখনও টয়লেটে যাবার প্রয়োজন বোধ করছে না। গুড্ডু এবং রামু দুজনেই সিগারেট ধরালো, কিং সাইজ। সৌম্য তার পেগ শেষ করে দিল। এই 1 পেগেই তার মাথা রিমঝিম করছে। গুড্ডু সুইচবোর্ডের একটা বোতাম টিপল। 1 মিনিটের মধ্যেই 3 পিস স্যুট পরনে সুদর্শন এক বাটলার এসে হাজির। অর্ডার স্যার। ইয়েস, লাঞ্চ ফর 3 কন্টিনেন্টাল। ওকে স্যার। বাটলার বাউ করে চলে গেল। এই রিসর্ট কি রুস্তমজির? কিছুই বুঝতে পারছে না সৌম্য। তবে ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে গুড্ডু এবং রামু এখানে প্রায়ই আসে। তাহলে এই রিসর্টের মালিক নিশ্চয়ই রুস্তমজি। কিন্তু জিজ্ঞেস করা যাবে না, কারণ প্রথম দিন মানে গত পরশু মিস্টার অভিক তাকে সব বলার শেষে একটা কথা বলে দিয়েছিলেন, ব্রাদার, তুমি আমাদের সঙ্গে কাজ করতে এসেছো, রুস্তমজি তোমাকে রেকমেন্ড করেছেন। কিন্তু একটা কথা শিখিয়ে দিই, অনেক কিছু দেখবে, কৌতূহল হবে, কিন্তু প্রশ্ন করা যাবে না। এই কথাটাই শুধু মনে রাখবে, অতি কৌতূহল ভালো নয়। অভিকজির এই কথাটা সৌম্য তার ডায়েরিতে তুলে রেখেছে, এবং সে এই রিসর্টের মালিকানার ব্যাপারে গুড্ডু এবং রামুকে কোনো প্রশ্ন করবে না। দুজন বেয়ারা মধ্যাহ্নভোজনের সারি সারি প্লেট নামিয়ে দিয়ে গেল টেবিলে। এত খাবার একসঙ্গে কোনো দিন চোখে দেখেনি সৌম্য। মাছ, মাংস, পনির, ফ্রায়েড রাইস, স্যালাড, পুডিং সবই আছে। একটা ট্রে থেকে নিজেদের প্লেটে তুলে নিচ্ছে সবাই। সৌম্য খুব একটা খেতে পারে না কোনো দিনই, যতটা সম্ভব খাচ্ছিল সে। গুড্ডু আর রামুর খাওয়া দেখে মনে হচ্ছিল দুটো রাক্ষস। হঠাৎ সৌম্যর মোবাইল বাজছে। রামু আর গুড্ডু আর চোখে একবার তার দিকে তাকালো। সৌম্য বাঁ দিয়ে ট্রাউজারের পকেট থেকে মোবাইলটা বের করে দেখল স্ক্রিনে মানালির নাম্বার। হঠাৎ তার মনে পড়ল আজ নিয়ে 5 দিন সে মানালির সঙ্গে
কোনো যোগাযোগই করেনি। একদিন শুধু চাপা স্বরে উত্তর দিয়েছিল যে সে ব্যস্ত আছে, কথা বলতে পারবে না। এছাড়া প্রতিদিনই সে মানালির ফোন কেটে দিয়েছে, পরে রিং ব্যাকও করেনি। এখন কি করবে? রিংটোন বেজেই যাচ্ছে, অস্বস্তিকর। সে গুড্ডু আর রামুর দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি। ওরা কিছু বলল না। গুড্ডু ঘাটটা শুধু একবার নাড়ল। সৌম্য মোবাইল নিয়ে বেডরুমের মধ্যে ঢুকে গেল। শো শো শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের শব্দ। হ্যালো, সৌম্য আস্তে কথা বলল। কি ব্যাপার বলো তো? এক রাশ ঢেউয়ের রাশি যেন আছড়ে পড়ল সৌম্যর কানে। কি ব্যাপার? এরকম ব্যবহার করছো কেন? কোনো যোগাযোগ নেই, আমি ফোন করলে কেটে দিচ্ছ, কোনো উত্তর নেই, ফিরতি ফোন নেই, এমনকি আমি যে দুটো SMS পাঠালাম তারও কোনো রিপ্লাই পেলাম না। আমি কিন্তু কদিন ব্যস্ত আছি। ব্যস্ত? কিসের এত ব্যস্ততা? আমি একটা চাকরি পেয়েছি, সৌম্য খুব নিচু স্বরে বলল। চাকরি? সেটা তো সুখবর। আমাকেই তো সব থেকে আগে জানাবে। কি চাকরি? কোথায় চাকরি? শুধু জেনে রাখো, এটা প্রাইভেট ফার্মে। প্রাইভেট ফার্মে? তুমি কি কম্পিটিটিভ পরীক্ষাগুলো আর দেবে না? হয়তো দেব, কিন্তু এখন এত কথা বলা যাবে না। আমি এখন অফিসে, দুজন বস, সামনের ঘরে মিটিং চলছে। কবে দেখা হবে আমাদের? পরে বলবো। সৌম্য, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? আমি কি অপরাধ করেছি? আমি এখন শুনছি না, ওকে? সৌম্য ফোন কেটে দিল, তারপর একেবারে সুইচ অফ করে দিল। পার্লারে এসে দেখল গুড্ডু আর রামুর খাওয়া শেষ। তারা বিরস মুখে এঁটো হাতে বসে আছে। সৌম্যকে ফিরতে দেখে গুড্ডু গম্ভীরভাবে বলল, এই ছোকরা, তাড়াতাড়ি খাবার খেয়ে নে, এক্ষুনি অপারেশনে বের হতে হবে। তারপর সে রামুকে ইঙ্গিত করল। দুজনে আবার বেডরুমে এঁটো হাত ধুতে বেরিয়ে গেল। ছোকরা শব্দটা কানে তীক্ষ্ণ পাথরের মতো বিঁধে গেল সৌম্যর। এক মুহূর্ত তার রাগে শরীর রিরি করে উঠল। আমাকে ছোকরা ডাকার তুমি কে শালা? কিন্তু নিজেকে সে সংযত করে নিল। এদের ভাবগতিক সে কিছুই বুঝতে পারছে না। মনটা তেতো লাগছিল সৌম্যর। টুকটাক যা খাবার সে খেয়ে নিল। গুড্ডু আর রামু হাত ধুয়ে সোফায় বসে মশলা চিবোচ্ছে। সৌম্য হাত ধুয়ে বসল। গুড্ডু আবার বেল টিপল। রিসর্টের বেয়ারা এসে টেবিল পরিষ্কার করে চলে গেল। সৌম্য এবার ভালো মানুষের মতো মুখ করে গুড্ডুর দিকে তাকিয়ে বলল, বস, এবার বলো কী অপারেশন করতে হবে? গুড্ডু বলল, ওই জানলা রিসর্টের গেটের কাছে একবার তাকিয়ে দেখো। রামুও বলল, যাও যাও দেখো। সৌম্য জানলার কাছে গিয়ে দাঁড়ালো। এই জানলা থেকে গেটের সামনেটার রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে। সৌম্য দেখল রাস্তায় সারি সারি দাঁড়িয়ে আছে একটা, দুটো, তিনটে, চারটে মালবাহী ট্রাক, আর প্রতিটা ট্রাকে বোঝাই আদলা ইট, পাথর, আবর্জনা, ঘেঁস। সৌম্য বলল, চারটে ট্রাক দেখতে পাচ্ছি, ইট, পাথর, নানা রকম আবর্জনায় বোঝাই। এদের কি কাজে লাগবে? গুড্ডু বলল, এদের দিয়েই তোমাকে আজ অপারেশন করতে হবে মিস্টার সৌম্যবাবু। এদের দিয়ে কি অপারেশন? সোফায় চুপ করে 10 মিনিট বসো, সব বুঝিয়ে দিচ্ছি। আমাকে? আবার কাকে? আমি সব লক্ষ্য রেখেছি। আপনার কাউন্টারে আজ গ্রাহকদের একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল।
আপনি যখন ক্যাশ রিসিভ করছিলেন, চেকিং মেশিনে বারবার তা চেক করে দেখে নিচ্ছিলেন কোনো জাল নোট আছে কি না। একবার তো একজন গ্রাহকের পাসবুক কম্পিউটারে আপডেট করতেই ভুলে গেলেন। ভদ্রলোক বৃদ্ধ, একটু চেঁচামেচি করছিলেন। আপনি অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি, শান্তভাবে তার পাসবইটা নিয়ে আপডেট করে দিলেন। আপনার কি হয়েছে বলুন তো? যখন কাউন্টার ফাঁকা হলো, আপনি চুপচাপ গালে হাত দিয়ে কি ভাবছিলেন? কি হয়েছে আপনার? বাড়িতে মা বাবা কারো শরীর খারাপ? আপনি কি সারাক্ষণ আমার ওপর নজর রাখেন? নিজের কাজ করেন না? নিজের কাজ করব না কেন? তার ফাঁকেই আপনার দিকে নজর রাখি। সত্যি কথা বলবো, আপনি এই ব্যাংকে আসার পর থেকে আপনার দিকেই যেন মনটা পড়ে থাকে। কেন এরকম হয় বলুন তো? কি বললেন? মানালি তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করল। সঙ্গে সঙ্গে যেন সুদীপের সম্বিত ফিরল। কি কথা বলে ফেলল সে? হেসে ম্যানেজ করল। রাগ করবেন না, কথাটা অন্যভাবে নেবেন না। আসলে ব্যাংক ম্যানেজারই বলেছেন আপনার ওপরে একটু নজর রাখতে। এটা উনি কেন বলেছেন সেটা ওকেই জিজ্ঞাসা করবেন। বলেছেন যে এই মেয়েটি নতুন রিক্রুট, দেখে মনে হয় ভালো কাজ করবে, কিন্তু ওর তো এখনো কোনো ট্রেনিং হয়নি। ওই একদিনের একটা ব্রেন স্টর্মিং সেশন। আমাদের এই ব্যাংকে প্রচুর গ্রাহক, প্রতিদিন ঝামেলাও কম নয়। তুমি মেয়েটার কাজকর্মের দিকে একটু নজর রেখো, যেন অযথা ঝামেলায় না পড়ে। তাই তাই আপনি সারাক্ষণ গোয়েন্দাগিরি করে যান? ওই যা বলেন। যাই হোক, আপনি বসুন, আমি দুজনের জন্য জিবে গজা চা নিয়ে আসি। রোজ বাচ্চা ছেলের মতো জিবে গজা খেতে হবে না। আজ আমরা গোলাপজাম আর সিঙাড়া খাবো। আমাদের এই ক্যান্টিনে গোলাপজামটাও দেখছি খুব ভালো বানায়। দুজনের জন্য দুটো করে গোলাপজাম আর একটা করে সিঙাড়া আর চা। যথা আজ্ঞা, হার হাইনেস, বলে সুদীপ চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিল। মানালি তাকে বাধা দিল। যাচ্ছেন কোথায়? টাকাটা নিয়ে যেতে হবে না? আজও আপনি টাকা দেবেন? গতকাল দিয়েছিলেন যে। গতকাল রবিবার ছিল, তার আগের দিন শনিবার, হাফ ছুটি। আমরা ক্যান্টিনে আসিনি। সেই গত শুক্রবার ক্যান্টিনে খেয়েছিলাম জিবে গজা আর নিমকি, আপনার পছন্দের মেনু। কুপন কেটেছিলেন আপনি নিজের টাকায়। ওফ, আপনার মেমোরি তো আইনস্টাইনের মতো। নিন, টাকাটা ধরুন। 50 টাকার নোটটা বাড়িয়ে দেয় মানালি। সুদীপ সেটা না নিয়েই কাউন্টারের দিকে চলে যায়। আজ ক্যান্টিন বেশ জমজমাট। সব ব্যাংকেরই সহকর্মী। সকলের সঙ্গে মানালির আলাপ হয়ে ওঠেনি এখনও, শুধু মুখ চেনা হয়েছে। তাই কেউ কেউ তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক ঘাড় নাড়াচ্ছে কিংবা এক চিলতে হাসছে। মানালিও সেইভাবে প্রত্যুত্তর দিচ্ছে। কাউন্টারেও বেশ লাইন। 6 জনের পেছনে আছে সুদীপ। মানালি ব্যাগ থেকে মোবাইল বের করলো, তারপর সৌম্যর নম্বরে ক্লিক করলো। কি আশ্চর্য, সৌম্য তার ফোন বন্ধ রেখেছে, সুইচড অফ। এরকম কেন করছে সৌম্য? কি এমন চাকরি করছে সে যে একটি বারের জন্য সময় পায় না মানালির সঙ্গে দেখা করতে? মোবাইল বন্ধ করে রাখে। সৌম্যকে যেন ইদানিং ঠিক চিনতে পারছে না মানালি। সৌম্যকে দূরে সরে যাচ্ছে কেন? কি হয়েছে তার? কেন মানালিকে সে এড়িয়ে যাচ্ছে? এই কি সেই আগেকার সৌম্য যে একদিন দেখা না হলে কি অভিমানী না করত? একবার মানালির জ্বর হয়েছিল বলে 3 দিন সে বাড়ি থেকে বের হতেই পারেনি।
সৌম্যর সে কি রাগ! সে শুধু মানালির মোবাইলে একের পর এক অভিমানী SMS পাঠাতো। তারপর যখন দেখা হলো তখন আউটরাম ঘাটের অন্ধকারে বসে মানালি সৌম্যর বুকে মুখ দিয়ে কেঁদে ফেলেছিল। আলিঙ্গন করে বলেছিল, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না মানালি। মানালির যে কি ভালো লেগেছিল সৌম্যর এই স্বীকারোক্তি। আবার কার ধ্যান করছেন? মানালি চোখ তুলে তাকালো। সুদীপ দুটো খাবারের প্লেট টেবিলে এনে রেখেছে, হাসছে, বড় নির্মল হাসি। অতীতের মনোরম ভাবনা থেকে বাস্তবে ফিরে আসতে কয়েক মুহূর্ত সময় লাগলো মানালির। তারপর খাবারের প্লেটের দিকে তাকিয়ে কৃত্রিম বিস্ময়ের ভান করে সে বলল, এত খাবার কি করেছেন? দুটো করে জিভে গজা, তার সঙ্গে আবার খাস্তা কচুরি। আমি কিন্তু এত খেতে পারবো না। সুদীপ তার সরল হাসিটা ঠোঁটে বজায় রেখেই বলল, আজ আপনাকে সব কিছুই খেতে হবে। আমাদের অফিস ক্যান্টিনের খাস্তা কচুরি আপনি কোনো দিন টেস্ট করেননি। আজ একটু খেয়ে দেখুন, হলদিরাম ভুজিয়ালার থেকে কম কিছু নয়। সে না হয় বুঝলাম, কিন্তু আজ পুরোটাই আপনার ট্রিট হবে কেন? এরকম তো কথা ছিল না। চুক্তি ছিল এটাই যে আমরা একসঙ্গে টিফিন করব, যা খরচ হবে হাফ হাফ শেয়ার করব। কিন্তু আজ কেন অন্যরকম হবে? বলছি, আপনি খেতে শুরু করুন প্লিজ। খিদে সত্যিই পায় এই সময়টা মানালির। ঠিক সকাল 9টায় সে বাড়ি থেকে বের হয়। তাদের বাড়িতে বরাবরই রান্নার লোক আছে। বাবা কলেজে অধ্যাপনা করতেন, মা স্কুলের শিক্ষিকা ছিলেন। সুতরাং ঠিকে কাজের লোক এবং রান্নার জন্য রেবাদি বহুদিনের পুরনো। রেবাদিকে বাড়িতে রান্না করতে মানালি ছোটবেলা থেকে দেখেছে। কাছাকাছি রেবাদির বাড়ি, দুবেলা রান্না করে চলে যেত। খুব ভালো রান্নার হাত ছিল রেবাদির। সকাল 7টার মধ্যে এসে কত রকম রান্না করত। বাবা মা কিংবা মানালির ওসব নিয়ে কোনো চিন্তা ছিল না। কিন্তু সম্প্রতি একটা অসুবিধে হয়ে গেছে। অনেক বয়স হয়েছিল রেবাদির, তা প্রায় 65-র ওপর তো হবেই। চেহারাটাও একটু মোটাসোটা ছিল। কিছুদিন আগে, তখন মানালির চাকরি হয়নি, রেবাদির হঠাৎ মৃত্যু হলো। অকস্মাৎ মারাত্মক ধরনের হৃদয় আক্রমণ। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু। রেবাদির এই অতর্কিত মৃত্যুতে খুব দুঃখ পেয়েছিল বাবা মা। মানালিও কেঁদেছিল, কারণ রেবাদি যেন এই বাড়িরই একজন হয়ে গিয়েছিল। আর মানালি কত রকম রান্নার জন্য আবদার করতো রেবাদির কাছে। রেবাদি খুব আনন্দ পেত মানালির আবদারের মতো রান্না করতে পেরে। মানালি চাকরি পাবার ঠিক 3 মাস আগে রেবাদির মৃত্যু হয়। প্রথম কয়েকদিন খুব অসুবিধে হয়েছিল তাদের। সারা জীবন স্কুল চালিয়েছে মা। উচ্চ মাধ্যমিক স্কুলের সহকারী প্রধানা শিক্ষিকা হিসেবে অবসর নিয়েছেন। বাবা তার 1 বছর আগে কলকাতার একটি সরকারি কলেজের ইংরাজির অধ্যাপক হিসেবে অবসর নেন। চাকরির শেষ 2 বছর তিনি বিভাগীয় প্রধান ছিলেন। রেবাদির ওপর সংসারের ভার দিয়ে মা খুব নিশ্চিন্তে ছিলেন। এমনকি বাজার দোকানও রেবাদি করে আনতেন। কিন্তু রেবাদি হঠাৎ চলে যাওয়ায় মা যেন চোখে অন্ধকার দেখছিলেন। রান্না বান্না তিনি তেমন কিছু জানেন না, যদিও বা জানতেন অনভ্যাসের ফলে ভুলে গেছেন। চট করে তো রান্নার জন্য ভালো এবং বিশ্বাসী লোক পাওয়া মুশকিল। খোঁজ খবর চলছিল। প্রতিবেশীদের অনেককে বলেছিলেন মা। বাবা তো সারা দিন বই মুখে দিয়ে বসে থাকেন। সাংসারিক পৃথিবীর রূঢ় বাস্তবে তার পা কোনো দিনই তেমন পড়ে না। মানালি শুধু চা করতে শিখেছে।
সুতরাং রেবাদির মৃত্যুর প্রথম কয়েকদিন খুব মুশকিলে পড়েছিল সবাই। ঠিক হলো হোম ডেলিভারিকে অর্ডার দেয়া হবে। পাড়ায় পাড়ায় আজকাল হোম ডেলিভারি সংস্থা বেশ ভালো ব্যবসা পেতেছে। নানা বাড়িতে তারা অর্ডার মতো রান্না করা খাবার ডেলিভারি দেয়। কিন্তু সেই হোম ডেলিভারির খাবার বেশি দিন সহ্য হলো না মানালিদের। সমস্যা হলো বাবাকে নিয়ে। বাইরের ভাত, ডাল, তরকারি আর চিকেন কাবাব খেয়ে একদিন খুব অসুস্থ হয়ে পড়লেন বাবা। বমি বারবার আর বাথরুম। ডাক্তার ডেকে অবস্থা সামাল দেয়া গেল। তারপর দিন থেকে হোম ডেলিভারির খাবার বন্ধ। মা কোনো রকমে ভাত, ডাল আর একটা মাছের তরকারি করে নিতে লাগলেন, কিন্তু বেশি দিনেই কষ্ট করতে হলো না। অনেক খুঁজে একটা রান্নার মহিলা পাওয়া গেল। সে রান্না করে মোটামুটি। তবে মানালি চাকরি পাওয়ার পর মা চেয়েছিলেন তার টিফিনটাও রান্নার লোক করে দিই। প্রতিদিন বাইরের খাবার খাওয়া ঠিক নয়, কিন্তু সেটা সম্ভব হলো না। কারণ মহিলা রান্না করতে আসে বেলা ৮টার সময়, আর মানালি অফিসে বের হয় ৯টার সময়। ১ ঘন্টার মধ্যে রান্না, টিফিন তার পক্ষে করে ওঠা সম্ভব নয়। রান্নার মহিলা সাফ সুফ জানিয়ে দিয়েছে। ফলে মানালি অফিস ক্যান্টিনেই টিফিন সারে। সেটা খারাপ লাগে না, ক্যান্টিনের খাবার ভালোই, নানা রকম পাওয়া যায়। এখনও একদিনের জন্য মানালির পেটে কোনো সমস্যা হয়নি। আর এই যে তার এক বন্ধু জুটেছে, অফিসেরই সহকর্মী সুদীপ। সুদীপের সঙ্গে বেশ ভালো লাগে মানালির। খুব খোলামেলা যুবক সুদীপ। প্রাণ খুলে কথা বলতে পারে আর হাসতে পারে, স্বচ্ছ নদীর মতো। সত্যি ক্যান্টিনের খাস্তা কচুরির স্বাদ অসাধারণ। মানালি সুদীপের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। জিভে গজা চিবোচ্ছিল সুদীপ। সেটা গিলে নিয়ে বলল, কিসের জন্য ধন্যবাদটা ম্যাডাম? খাস্তা কচুরির জন্য। ধন্যবাদটা কিন্তু আমার প্রাপ্য নয়, মনতোষ ময়রার। মানে? আমাদের এই ক্যান্টিনে এখন খাবার বানানোর কারিগর কে জানেন তো? মনতোষ মোদক। তার পরিচয় জানেন? কি তার পরিচয় শুনি? কেসি দাস মিষ্টির দোকানের নাম শুনেছেন তো? তার শুনবো না? অনেকবার খদ্দের হবার সৌভাগ্য হয়েছে ওই দোকানে। কেসি দাসের রসগোল্লা, মালাই চপ, কড়াইশুঁটির কচুরি, আহ, ভাবলেই জিভে জল আসে। আপনি যে বেশ খাদ্যরসিক তা এ কদিনেই বুঝেছি। এখন ময়রা মনতোষ মোদক সম্বন্ধে কি বলছিলেন জানো? হ্যাঁ, এতকাল কেসি দাসের হালুই ঘর সামলাতো এই মনতোষ মোদক। লোকটার বয়স হয়েছে প্রায় ৭০-এর কাছাকাছি। সেই কারণে বোধহয় কেসি দাস ওকে ছাঁটাই করে দিয়েছে। লোকটা কাজের সন্ধানে ছিল, আর আমাদের ক্যান্টিনের ম্যানেজারও খুব করিতকর্মা লোক। সেও ক্যান্টিনের জন্য একটা ভালো কারিগরের খোঁজ করছিল। কোথা থেকে ওর ছাঁটাইয়ের খবরটা পায় কে জানে। ঠিক যোগাযোগ করে ওর সঙ্গে, আর লোকটাও রাজি হয়ে যায়। এই তো ১ সপ্তাহ হলো লোকটা আমাদের ক্যান্টিনে লেগেছে, আর তাতেই খাবার দাবারের স্বাদ সব পাল্টে গেছে। আপনি কত খবর রাখেন সুদীপবাবু? আমি তো এসব জানিই না। চায়ের কাপে চুমুক দিয়ে সুদীপ বলে, খবর তো রাখতেই হয় ম্যাডাম। এই ক্যান্টিনের যে কমিটি আছে, আমি তো সেই কমিটির একজন মেম্বার। ও তাই নাকি? শুনে ভালো লাগলো। এখন চলুন, টিফিন আওয়াজ শেষ, যে যার টেবিলে গিয়ে বসি। আজ সোমবার, কাস্টমারদের ভিড়ও দেখছি খুব। যত ভিড়ই হোক ঘাবড়াবেন না, আমি আছি। যদিও অসুবিধে হয় ডাকবেন। ধন্যবাদ।
ক্যান্টিন থেকে বেরিয়ে টয়লেটে যেতে হলো মানালিকে। আর সেই সুযোগে সে সৌম্যর মোবাইলে আবার ফোন করলো। রিং হচ্ছে। উৎকণ্ঠ হয়ে শুনছে মানালি, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেল রিংটোন। নাকি বন্ধ করে দিল ফোন সৌম্য? মানালির বুকে কান্না উঠে এলো।